আমার ঘুমানোর পরেই বাইরে চলে গেছে কেন? কোথায়? আরে ওই যে স্মল গিন্নিমা যে গেস্টটা আছেন, আমি তো ওনার ঘরের দিকেই যেতে দেখেছিলাম। আমার মনে হয় দাদাবাবুর বোধহয় কোনো জিনিস ছিল ওই ঘরে, তাই জন্য। ছন্দ, চাটা তো অতটাও গরম ছিল না যতটা আজ সকালে গরম পড়তে চলেছে। আমার স্বামীর সঙ্গে এক বিছানায় শুতে লজ্জা করলো না তোমার? কেমন মেয়ে তুমি? হ্যাঁ, নিজের স্বামী নেই বলে আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো? আমি ওকে কিছুতেই ছেড়ে দেবো না। এত বড় বেইমানি করতে পারলে তুমি? তোমার সাহস কি করে হলো? তারা শান্ত হও, সামলাও নিজেকে। করে ফেলবো। কি করছো তুমি এটা? কিছুতেই ছাড়বো না। ওর পুরো অধিকার আছে। তোমার এই পরিস্থিতির জন্য তোমার কিছু মনে নেই, কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক বেঁচে নেই। আর আমাদের ডিভোর্সের পরেই আমি ফুলকে বিয়ে করি। তারা দিদি আমার কথা শুনুন। আমি আপনাকে বাবু আপনি এটা কি করলেন? কেন আপনি সব বলে দিলেন ওনাকে? ওনার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে আমি দেখতে পারবো না। এসো না। কোথায় নিয়ে এলি? আরে তুমি এসো তো, এসো বলছি না, এসো এসো। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চলো না আমার সঙ্গে, আমি বলছি তো। তারা বৌমা, এই সমস্ত জিনিসপত্র কেন ছড়াচ্ছ? মা ঠাকরুন, ওকে কেরোসিন। দাঁড়ান, কেউ এখানে আসবেন না। মা ঠাকরুন, শোভন দাদু ভাই, শান্ত হও। তারা বৌমা, এমনটা করো না।
দাদা, ওই 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 নিচে তারা বৌদি, তারা বৌদি নিজেকে শেষ করার চেষ্টা করছে। আরে এসব দাদা, একটু জিলিপি খাওয়ান। মা, মনে আছে তোমার? তুমি ছোটবেলায় আমাকে এখানে নিয়ে আসতে জিলিপি খাওয়াতে। আজ আমার পালা। কেমন খেতে? তুই খা। কি হলো মা? চোর, মা, তুমি ঠিক আছো? আমার হার নিয়ে চলে গেছে। শান্ত হো তারা বৌমা, ওখানেই দাঁড়ান। মা ঠাকুর, একদম এদিকে আসবেন না। শান্ত হো, আমার কথা শোনো। তারা বৌমা, বলো না কি চাইছো তুমি? তারা, এটা কি করছো তুমি? যখন আমি তোমার আর স্ত্রী নই আর তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছো, তখন আমি বেঁচে থেকে কি করব? ছাড়ো আমাকে। তারা, তুমি চলো এখান থেকে, আমরা ছেড়ে কথা দাও বলবো। আমায়। চলো। তুমি নিজেকে এদিকে শেষ করে তারা, দিতে চাই। আমার ছেড়ে দাও কথা। আমাকে, শোভন। শোভন বাবু, তারা, আমি তো শুধু এক ফোঁটা খেয়ে দিলাম। ভাবতেও পারিনি যে এখানে আগ্নেয়গিরি থেকে লাভা বেরোবে। এই যে বাবু, ও বাবু, এটা না গ্রাম। এখানকার মানুষের খিদেও আছে, সেই খিদে মেটানোর জন্য সবকিছু করতে পারে লোকও আছে। তাই নিজের মাকে বলবেন যে এইসব দামি দামি জিনিস পরে বাজারে যেন না বেরোয়। ভাই, যে কারোর পছন্দ হতে পারে, আর যদি মনে ধরে যায় তাহলে হাত যাওয়াটাও খুব একটা বড় ব্যাপার নয়, তাই না? চললাম। বাবা, তুই ঠিক আছিস? বাবা, তুই ঠিক আছিস তো? হার পেয়েছিস? হ্যাঁ, হার পেয়েছি, সাথে অন্য কিছু পেয়েছি। কি কি পেয়েছিস? আরে কিছু না। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। চলো বাড়ি যাই। ফুল, ফুল, দাদু ভাই, কিছু করো, আগুন তো বেড়েই চলেছে। ফুল, ফুল মা, ফুল, এমনটা করো না। আমরা কিচ্ছু হতে দেবো না। আমি করছি কিছু একটা। না শোভন বাবু, আপনি এখানে আসবেন না। আগুন অনেক ছড়িয়ে পড়েছে, আমি আপনাকে বিপদে পড়তে দিতে পারি না। যে করেই হোক এই আগুনটা নেভাতেই হবে। আগুন তো বেড়েই চলেছে। কিছু করো দাদু ভাই, কিছু করো।
ফুল তুমি ঠিক আছো তো? আমি চলে এসেছি, কিচ্ছু হবে না তোমার। ফুল তুমি ঠিক আছো তো? শোভন বাবু, আমি ঠিক আছি। কিচ্ছু হতে পারে না। তারা দিদি, চোখ খোলো। তারা দিদি। শোভন দাদা, যখন তারা বৌদির জ্ঞান ফিরবে তখন আবার নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করবে। শোভন বাবু, এটা কি করলেন আপনি? আপনার বলা উচিত হয়নি আমাদের বিয়ের সত্যিটা ওনাকে। ডাক্তার বাবু বলেছিলেন উনি এখন খুবই দুর্বল, এতটা ধকল সহ্য করতে পারবে না। আজ তারা দিদির কিছু হয়ে গেলে আমরা কি করতাম? কেন করলেন শোভন বাবু আপনি? ফুল, সত্যিকে যতই লুকাও না কেন, আজ নয় কাল বাইরে আসবেই। আর এই সত্যিটাও বাইরেই আসতো, তখন আরো খারাপ হতো সব। ওর সত্যির মুখোমুখি হওয়া প্রয়োজন, সবকিছু বোঝা প্রয়োজন। কোনো না কোনো দিন তো ওকে সত্যিটা জানতেই হতো, তাই না? আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তার, আমি তারাকে আমার আর ফুলের সত্যিটা বলে ফেলেছি। এটা কোনো বিপদের বিষয় নয় তো? ও ঠিক হয়ে যাবে তো? শোভনবাবু, আমি অনেক ভেবেই বলেছিলাম যে ওনাকে যেন কোনোভাবেই মানসিক চাপ না দেওয়া হয়। এত বড় একটা সত্যি জানার পরে পেশেন্ট দ্বিতীয়বার কোমাতে চলে যেতে পারে। বাকিটা ওনার জ্ঞান ফিরে আসার পরেই জানতে পারবো যে ওনার মানসিক পরিস্থিতি এখন কেমন রয়েছে। তবে আমি আশা করছি যে ওনার কন্ডিশন ঠিক থাকবে। আমি এখন যে মেডিসিন দিয়েছি তাতে মনে হয় ওনার খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। শোভন বাবু, তারা দিদির জ্ঞান ফিরেছে। তারা তারা কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না না না, আমি একদম ঠিক নেই। কি হয়েছে তারা? আর তুমি এটা আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তো জানো যে আমার যখন মাথা যন্ত্রণা করে তখন আমি কিচ্ছু সহ্য করতে পারি না। আমার ওষুধগুলো কোথায়? জল জল আমি আমি নিজেই নিয়ে আসছি। তারা তারা দিদি, সামলান নিজেকে। কিছু কি হয়েছে? সবাই এখানে দাঁড়িয়ে আমাকে কেন দেখছেন?
শোভন, তুমি আমার জন্য এত চিন্তা কেন করো? আমার একটু শরীর খারাপ হয়েছে তাই জন্য তুমি ডাক্তার ডেকে নিয়ে চলে এলে? বাড়ির সবাইকেও কত অসুবিধায় ফেললে। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমার এইটুকু মাথা ব্যথার জন্য এত কিছু কেন করলে? এই কেরোসিনের গন্ধ কোথা থেকে আসছে? তারার অবস্থা দেখে তো মনে হচ্ছে যে যা যা ঝামেলা ওর জন্য হলো সেসব কথা ওর মনেই নেই। বৌদি, এইসব কি করছো তুমি? বলো আমায় কি হয়েছে? শোনো ঠাকুরজি, আমার কাজের মাঝে এসো না। আমার এই পোড়া কপাল ঠিক করার কি করছো? চেষ্টা করছি আমি। বৌদি, এইভাবে বাড়ি ঘর অগোছালো করলে তুমি যা চাইছো তাই পাবে কি? শোনো, আমার সারা জীবন এখানে যেন না কাটে সেই জন্য এসব করছি। তোমার ভাই তো চলে গেল শহরে, হ্যাঁ, আমার আর থাকার এখানে ইচ্ছে নেই। সেই জন্য এই বাড়িটাকে পোড়ো বাড়ি বানিয়ে মহলে থাকার ব্যবস্থা করছি। আমি তো বাড়ি যাওয়ার প্রোগ্রাম করে ফেলেছি। সরো তো। বৌদি, এসব তুমি কি ভাবছো? মেয়ের শ্বশুর বাড়িতে আমরা এক বিন্দু জল খাই না, আর তুমি ওখানে থাকার কথা বলছো? কি হয়েছে তোমার? শোনো ঠাকুরজি, যদি ফুলের সতীন এসে থাকতে পারে, আমরা তো ওর আপনজন। বৌদি, এসব কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি, আমার কথাটা শোনো। এসব বৌদি, শোনো, আমাদের দুজনের মহলে যাওয়া খুব দরকার। আরে ওই তারা চলে এসেছে, ও যদি আমাদের ফুলকে তাড়িয়ে দেয় তখন? আমরা দুজন তো ওই ফুলের আপনজন। তুমি তোর মা, হ্যাঁ? মানছি যে ও বাড়ির লোকেরা হয়তো আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন বলবো না হয় যে কোথায় যাব? আমাদের বাড়িতে তো আর থাকা যাচ্ছে না। ফুলের জন্য চিন্তায় আমার মনটা যেন ব্যাকুল হয়ে উঠেছে। ওই তারা না ওকে তাড়িয়ে দেয়, হ্যাঁ? আর ঠাকুরজি, আমাকে একটা কথা বলো তো, আমরা তো মাত্র দুজন, কতটাই বা জায়গা লাগবে? আরে ওই বাড়ির মধ্যে এক কোণায় না হয় পড়ে থাকবো, ব্যাস। কিন্তু বৌদি, আমি এইটা বুঝতে পারছি না যে তারা দেবী আসাতে আমার মেয়ের অধিকার কি করে থাকবে না। আর তাছাড়া শোভন বাবা তো তারা দেবীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বৌদি, তারা দেবীর ফিরে আসাতে তো ভালোই হয়েছে, তাই না? আরে আমার পোড়া কপাল! আরে রামচন্দ্র, হ্যাঁ? তোমার এই ভক্তকে কাদের মাঝে এনে ফেলেছো তুমি? শোনো ঠাকুরজি, একটা কথা শোনো। ওই যে তারা, সে আমাদের বাবা জীবনের প্রথম বউ, তাই তো? আর বাবা জীবন ওকে কাগজে লিখে ছেড়ে দিয়েছে। কাগজের সিদ্ধান্তকে চঞ্চল মন ভয় পায় না। ছেলেরা কেমন হয় তা তো তুমি জানো। 1 মিনিট লাগবে না বদলাতে। গন্ধটা তো আমার জামা থেকেই আসছে, কিন্তু আমার পোশাকে কেরোসিন কি করে? তারা বৌমা, তুমি রান্নাঘরে স্টোভের কাছে গিয়েছিলে, তাই হয়তো ওখানেই। স্টোভের কাছে? আমি জামাটা বদলে আসছি, এই কেরোসিনের গন্ধটা আমি সহ্য করতে পারছি না। ডক্টর, এমন কিভাবে হলো যে ওর কিছুই মনে নেই? শোভনবাবু, এই কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়ার আগের ঘটনা ওনার কিছুই মনে নেই, আর ওনার সঙ্গে যা কিছু হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আমার এটা ভয় হচ্ছে যে উনি আবার কোমাতে না চলে যান। প্লিজ আমার কথা আপনারা মন দিয়ে শুনুন। এইরকম একজন পেশেন্টকে কোনো মেন্টাল প্রেশার একদমই দেওয়া যাবে না। এবার যে ভুলটা হয়েছে, প্লিজ দ্বিতীয়বার যেন না হয়। হ্যাঁ, আমি আসছি। শোভনবাবু, আপনি চিন্তা করবেন না। দেবী মায়ের অশেষ কৃপা যে তারা দিদি ঠিক আছে, এটাই আমাদের কাছে বড় কথা। আমার ভয় ছিল যে সব সত্যিটা জানার পর
তারা দিদি আবার না নিজের ক্ষতি করার চেষ্টা করে। শোভন, যদি মিথ্যেটা কারুর প্রাণ বাঁচাতে বলা হয় তো সেই মিথ্যেকে পবিত্র মনে করা হয়। আমাদের বাবা জীবন হলো মোমের মতো, যদি ওই তারার রূপের আগুনে ওনার মন গলে যায় তাহলে ভাবো কি হবে আমাদের ফুলের। আর ওই মা ঠাকুরন, উনি যে কুষ্টি দেখে আমাদের ফুলকে তার বাড়ির বউ করলো, সেই কুষ্টির ওপর যদি তারা ছোবল মারে তখন আমাদের ফুলের হবেটা কি? আমার কথাটা ঢুকছে তোমার মাথায়? হ্যাঁ, শোনো ঠাকুরজি, এখন না আমাদের ফুলের সাহায্যের দরকার। তাই ওকে সাহায্য করার জন্য, ওর পাশে থাকার জন্য আমাদেরকে ওখানে যেতে হবে। বুঝতে পারছো কি বলছি?